কিভাবে এতটা তুমি বদলে গেলে, কেন শুধু দুঃখ দিলে, কেন শুধু দুঃখ দিলে। সুখ পাখিটা হারালো কোথায়, আজও খুঁজে পাইনি, আজও খুঁজে পাইনি। ও কিভাবে এতটা তুমি বদলে গেলে, কেন শুধু দুঃখ দিলে, কেন শুধু দুঃখ দিলে, কেন শুধু দুঃখ দিলে। আপনার মনে কি অনেক দুঃখ নাকি? আসলে সিকোয়েন্সে গানগুলা করা লাগে, সেজন্য এই দুঃখের কথাগুলো চলে আসে। আচ্ছা হ্যাঁ, আজকে এটা নিয়ে কথা বলবো কারণ যারা সুরকার, যারা গীতিকার, তাদেরকে আসলে খুব সহসা সামনে পাই না। আজকে আপনি পেয়েছি, একই সঙ্গে আপনি একজন সঙ্গীত শিল্পীও। তাজুল ইসলাম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আচ্ছা ঠিক আছে, দর্শকদেরকে বলতে চাই, দর্শক আমার সঙ্গে একজন বিশেষ অতিথি আছেন। তিনি একাধারে একজন সুরকার, গীতিকার, সঙ্গীত শিল্পী তাজুল ইসলাম। তার অনেক গান দেশ এবং দেশের বাইরের জনপ্রিয় শিল্পীরাও গেয়েছেন, অনেকে শুনেছেন। হয়তো বা স্ক্রিনে সবসময় তাকে দেখা যায় না বলে আমরা জানতে পারি না যে সেই গানটার সৃষ্টি তাজুল ভাইয়ের হাত ধরেই। তার সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো, সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। আপনাকে দেশে পাওয়া যায় না কেন, সেটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। দেশে থাকি না সেটা না, কাজের প্রয়োজনে, সঙ্গীতের প্রয়োজনে যাইতে হয় পাশের দেশ। যেহেতু অনেক শিল্পীর সাথেই আমি কাজ করি, বিশেষ করে ইন্ডিয়াতে, বাংলাদেশ ইন্ডিয়া মিলাই, সে তো গানের টানেই, গানের কর্মক্ষেত্রেই আর কি দৌড়াদৌড়ি ছোটাছুটি করা লাগে। কিন্তু আমি একটু জানতে চাই, যেহেতু আপনি দেশের বাইরে মানে পশ্চিমবঙ্গের দিকে থাকা হচ্ছে আপনার বেশিরভাগ সময়টা, বা বাংলাদেশেও থাকছেন, এই যে বলছিলেন না যে অনেক শিল্পীর সঙ্গে আমার কাজ করা হয়েছে, আমি অনেক জানি তাদের নামগুলো, কিন্তু আপনার মুখে একটু জানতে চাই যে আমাদের দেশের বাইরে কাদের সঙ্গে আপনার কাজ করা হয়েছে। আই লাভ বাংলাদেশ। আমি প্রথমেই স্মরণ করবো শ্রদ্ধার সাথে এন্ড্রু কিশোর দাদা, আমার অত্যন্ত আপনজন, প্রিয়। এবং আমাদের একটা সংগঠন আছে যেটা এন্ড্রু কিশোর দা সেটার প্রেসিডেন্ট ছিলেন, আব্দুল রাজিব বাচ্চু স্মৃতি সংসদ। আর আব্দুল রাজিব বাচ্চু উস্তাদ জি হলো এন্ড্রু কিশোর দারও উস্তাদ, রিজিয়া পারভিন আপার আমরা একই সংগঠনের মানুষ আর কি। তো দাদা আমার গান করছেন, বাংলাদেশ গানটি আমার, ঝিলিক আমার গান করছেন, রিজিয়া পারভিন আপা আমার অনেকগুলো গানের সাথে আমি আর রিজিয়া আপা ডুয়েট করছি। তারপরে রন্টি দাস, মনির খান দুইটা গান করলো, মনির খান ভাই। এরকম অনেক গান বাংলাদেশের অনেক শিল্পী করে আসছে। আর ইন্ডিয়ার কথা বলতে গেলে কুমার শানু দাদা আমার অনেকগুলো গান করছে, প্রায় ৯-১০টা। কুমার শানু, ভারতের কুমার শানু মেলোডি কিং বলি আমরা। আমার একটা স্বপ্ন ছিল আর কি, যে কখনো সুযোগ পেলে কুমার শানু দাদার সাথে কাজ করব। তারপরে অলকা ইয়াগনিক দিদি, বোম্বে একটা গান রেকর্ডিং করলাম। এগুলোর অনেক স্মৃতি আছে। রূপঙ্কর, অদিতি চক্রবর্তী, জয়তী চক্রবর্তী, জো দিদি আর আমি ফিল্মে গান করলাম। আমার প্রজেক্টে নচিকেতা, রাঘব, এই সবাই মোটামুটি বাংলাতে, ইমন চক্রবর্তী, মানে সবাই আমার সাথে আমার প্রজেক্টে কাজ করছেন। মানে হচ্ছে আসলে এই যে আমি এখন অনেকের নাম জানলাম, হয়তো গানগুলো আমি শুনেছি, কিন্তু সেটা যে আমাদের তাজুল ভাইয়ের হাত ধরে এসেছিল সেটা হয়তো আমার জানা নেই। দীর্ঘদিনের ক্যারিয়ার, আমি যদি একটু প্রশ্ন করি যে এই ক্যারিয়ারে এই পর্যন্ত কতগুলো গান আপনি লিখেছেন, সুর করেছেন? আমার টোটাল গান আমি ৩,০০০-এর কাছাকাছি। ৩,০০০? হ্যাঁ, প্রচুর গান। আমার আসলে তালিকাগুলো করা শুরু করছি, যে গানগুলো এখন শুধু আমার বাংলাদেশে না, গোটা বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু আমার গানগুলো ছড়াই গেছেন। এবং অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইন্ডিয়াতে তো আছেই, বাংলাদেশ, বিভিন্ন অনেক আর্টিস্ট। আমি নিজেও প্রচুর গান করছি, আমার গানই আমি করি, বাইরের গান খুব কম। কারণ আমার ভালোবাসা থেকে গানগুলো সৃষ্টি করা, আর কোনো এক সিকোয়েন্সের গল্পটা নিয়ে আমার মানে গানগুলো তৈরি করা হয়। সেজন্য আমার ভালো লাগা থেকে আমি মনে করি যে আমার গানই আমার ভালো লাগে। মানে সিনেমার গানগুলো তো সিনেমার প্রয়োজনে সিকোয়েন্স অনুযায়ী রেডি করতে হয় আপনাকে। আচ্ছা, আমি একটু শুরুর দিকে যেতে চাই, যে ধরুন না, এর আগে একটা প্রশ্ন করি। তাজুল ভাই, নিজেকে যদি আমি প্রশ্ন করি যে আপনি গীতিকার, সুরকার কিংবা শিল্পী, এই তিনটা পরিচয়ের মধ্যে কোন পরিচয়টা প্রথমে দিতে মানে গর্ববোধ করবেন, সেটা কোনটা?
গর্ববোধ আসলে গীতিকারটা তো খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আমার গান বড় শিল্পীরা গাচ্ছেন, নামি দামি শিল্পীরা গাচ্ছেন, আমি সাথে না গাইতে পারলেও কিন্তু আমার কথা শুনেই তারা গান করছে, এটা একটা গর্বের বিষয়। সুরকারটাও সেম, আর শিল্পীটা আরও একটু ডিপের বিষয়, যে সেই কথা কথা এবং সেই সুর কণ্ঠ দিয়ে, তার স্টাইলে, তার গায়কি দিয়ে এই যে প্রচার করছে, মানুষের কানে পৌঁছাচ্ছে, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আর আমি অ্যাকচুয়ালি নজরুলেও জাতীয় পুরস্কার পেয়েছি যেহেতু, আচ্ছা, আমি কিন্তু আচ্ছা। শিল্পীই ছিলাম। পরে হঠাৎ করে এই লেখার মধ্যে ঢুকে যাওয়ার পরে আমার লেখায় আমার ভালো লাগে, আর মানে সিকোয়েন্সগুলা ওইভাবে করে গানগুলো করা হয়, সেজন্য আমার গানগুলাই আমি প্রচার করার চেষ্টা করছি, যে আমার গানগুলাই গাবে সবাই, আমি বাইরের গান খুব কম করি। আচ্ছা, আমি আরো কথা বলবো, কিন্তু এই যে মাত্র বলছিলেন যে নজরুলে আপনি জাতীয় পুরস্কার পেয়েছেন, সো আমি একটু একটা নজরুল সঙ্গীত শুনতে চাই এখন এই মুহূর্তে, সম্ভব কিনা আপনার কণ্ঠে? তব গানের ভাষায় সুরে বুঝেছি বুঝেছি বুঝেছি, এতদিনে পেয়েছি যারে, আমি তারে পেয়েছি, বুঝেছি বুঝেছি বুঝেছি। অনেকদিন আগে ছেড়ে দিয়েছি গান, এই নজরুল সঙ্গীতটা দিয়ে আমার পথ চলা, কিন্তু এই কমার্শিয়ালে আসার কারণে অনেকটাই মানে দূরে এখন গাওয়া হয় না নজরুল গীতি। আমার এই আধুনিক গানগুলো নিজের গানগুলো নিয়েই মানে পথ চলছে আর কি। হ্যাঁ, মানে নিজের গানগুলো নিয়ে আসলে ব্যস্ততা যাচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। এখন আমি একটু শুরু দিয়ে জানতে চাই, ধরুন আমি যদি ভুল না করি, আপনি সরস্বতী মানা পরিবার থেকে এসেছেন। হ্যাঁ, আমার বাবা ছিল এই সেই ব্রিটিশ আমল থেকে রেডিও আর্টিস্ট। তখন তো এইরকম ছিল না গান বাজনা, রেডিওতে একটা গান হলে গোটা গ্রামের মানুষ এসে একটা রেডিও নিয়ে গান শুনতো, মানে এগুলো শোনা কথা। কিন্তু আমার জন্ম হয়েছে গান শুনতে, মানে জন্মের পর থেকে বাসাতে গান বাজনা এগুলোর ভিতরেই আমার বড় হওয়া, বড় হয়ে ওঠা আর কি। তো সেখান থেকে হাতে খড়ি। সেখান থেকে হাতে খড়ি, এটা আমি বুঝতে পারছি, কিন্তু লেখালেখি বা সুর করা এটার সঙ্গে আপনি যুক্ত হলেন কিভাবে? লেখালেখি একসময় পুলিশ একাডেমির প্রিন্সিপাল ছিলেন আমিনুল ইসলাম, উনি কিছু গান লিখে বললো তাদের টিউন করো, সুর করতে পারো কিনা দেখো তো। আমি 2টা অ্যালবাম সাউন্ড সঙ্গীতা থেকে বাইর হলো আমার সুরেরই। তারপর চিন্তা করলাম যে বিষয়টা তো আমিও পারি, দেখি তো। তো এইভাবে আর কি লেখাটা এমনভাবে বসে গেল যে একটা গল্প দেখলেই তখন গান হয়ে যায়। এখন আমি হাঁটা গল্প, বন্ধু এদের সাথে যখন চলি, অনেক কথা বললে তখন তারাই বলে যে তুমি তো লিখো, কথাগুলোও গান হয়ে যায়। এই সিকোয়েন্সের সাথে আসলে জীবনটাকে মিলালেই সম্ভব, পসিবল, সহজ হয়ে যায়। কত সালে ঘটনা ছিল এটা যে প্রথম শুরু করেছিলেন? 15 বছর আগে। 15 বছর আগে ঘটনা আর কি। এন্ড্র কিশোরের কথা বলছিলেন, আমাদের একজন দেশের, আমি কিভাবে ওনাকে বলবো, একজন স্বনামধন্য বলি বা একজন রত্ন বলি, সঙ্গীত শিল্পী এন্ড্র কিশোর। তার সঙ্গে আপনার কাজ অভিজ্ঞতা হয়েছে এবং খুব ভালো সম্পর্ক ছিল। আপনি আমাকে অফলাইনে অনেক গল্প বলছিলেন, আমি একটু শুনতে চাই, দর্শকরা একটু জানুক তার ব্যাপারে বা আপনাদের সঙ্গে কাজের ব্যাপারে বিষয়গুলো। দাদার কথা মনে হলেই আসলে আমি অনেক আপসেট হয়ে যাই, কারণ এত কাছে থেকে সঙ্গীত জীবনে আমার চলা খুব কম জায়গায় হয়েছে। দাদা কখনো বাসায় সহজে অত্যন্ত আপন মানুষরা ডাকতেন না, কিন্তু আমি যেতাম এবং দাদা নিজে আমাকে অনেক আপ্যায়নও করেছেন, এবং দাদার প্রোগ্রামগুলোতে আমি সবসময় টাচিংয়ে থাকতাম। আর আবারও বলি, একই সংগঠনে যেহেতু আমরা বিভিন্ন প্রোগ্রাম সব অ্যারেঞ্জ বা ওখানে উপস্থিত থাকা, পিকনিক বছরে একবার করে পিকনিক হয়, বাংলাদেশের সবাই যারা নামি দামি তারা সব একসাথে আমার একটা মানে আনন্দের মধ্যে দিয়ে পিকনিকের মতন হতো। দাদা সিঙ্গাপুরে যখন অসুস্থ, তখন হঠাৎ করে সন্ধ্যায় আমাকে কল দিল যে তাজুল, আমি যে গানটা তোমার করলাম এই গানটা আমি অনেকবার শুনলাম, কিন্তু আমি ফিরে এসে আরেকবার গাইতে চাই। তা না দাদা, আপনি তো অসুস্থ, আপনি আগে সুস্থ হয়ে আসেন। এই পাগল, আমি সুস্থ হয়ে গেছি। পরেই তো আবার রিকভারি করলো, ওই অসুখটা আবার পুনরায় সেম হয়ে গেল। আসার পরে 15 দিন পরেই তো, 15-20 দিন পরেই তো চলে গেলেন আমাদের ছেড়ে। তো দাদা, আমি মাছ মারছিলাম একদিন, হঠাৎ করে একটা গান, যে গানটা হইল পানি ছাড়া বাঁচে না আমি এই বলছিলাম, দাদা এখানে কি হবে আপনার এই গানটা? আমি তো ভুলে গেছি, এটা কি আমার গান?
দাদা বলছে। তা আমি বললাম দাদা আপনার গান, ওই যে পানি ছাড়া বাঁচে না মিন, শিকড় ছাড়া বৃক্ষ, তোর জন্য বেঁচে আছি, তুই যে সুখ দুঃখ রে বন্ধু, তুই যে সুখ দুঃখ। যখন আমি দাদাকে এটুকু শোনালাম, এই থাম থাম ওখানে কি হবে, আমার পিঠে বাড়ি মেরে বলল পাইছি, পানি ছাড়া বাঁচে না মিন মানে মাছ, আর আমি ওখানে ভুল বলতাম আমি, মানে বোঝা যায় না রেকর্ডে অনেক সময়। এরকম প্রচুর স্মৃতি আছে যে একটা জায়গায় গেল, তাদের একটু সাউন্ডটা দেখে দাও তো স্টেজের। আবার দাদার সাথে আমি নিজেও গান করছি। স্মৃতি কিভাবে একটা দিন লাগবে দাদার স্মৃতি বলতে গেলে প্রচুর। এবং দাদার সমাধিতে প্রিয় ইথন বাবু ভাই, দাদার খুব কাছের, আমাদেরও কাছের একটা পরিবারের মতো আমরা। সমাধিতে আসলে তাকে বাংলাদেশ থেকে মূল্যায়ন করা উচিত ছিল, সকল শিল্পীদের যাওয়া উচিত ছিল। সেখানে আমি অনেক আপসেট হয়েছি, সবাইকে পাওয়া যায় নাই। অ্যান্ড্রু কিশোর দ্বিতীয়টা বাংলাদেশে সৃষ্টি হবে না কখনো। শ্রদ্ধা করি আমি, মানে শ্রদ্ধার সাথে দাদাই। কিন্তু আমার একটা জানার বিষয় ছিল যে ও বলছিল না যে অসুস্থ অবস্থায় যে গানটা আমি আরেকবার গাইতে চাই, সেটা কি পরে আর উনি গাইতে পেরেছিলেন? না না না, তার আক্ষেপ ছিল। আমি বললাম দাদা রিলিজ হয়ে গেছে এটা লেজার ভিশন থেকে, তো বলছে তারপরেও আমি গাবো, আসি। আল্লাহ আসেন। আমি মানে গানটা নিয়ে দাদা যখন বলল, মানে দাদার ভিতরে কাজ করছে। যেমন গানটার ভিতরে ছিল বাড়ি ঘর ছাইড়া ছাইড়া আইসা, হ্যাঁ, মানে বিদেশ যাওয়ার একটা টাচিং ছিল। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়া বিদেশ এলাম সোনার বাংলা ছাড়া, অহন্ত কান্দা মরি দেশে জম বইলা, বাংলাদেশ বাংলাদেশ। এই গানটা দাদা ওখানে যে অনুভব করছিল দেশকে, যা হোক ওর মনে হয়েছিল, কথা বলছিল। আমি খুব আপসেট ওই তারপরে থেকে। দাদার সাথে প্রচুর স্মৃতি, যেটা আসলে এইভাবে বলা যাবে না এত শর্টে। আচ্ছা, রিজিয়া পারভিন প্রসঙ্গে একটু কথা হচ্ছিল। আমার একটা প্রশ্ন আছে। আমি আপনাকে বলছিলাম যে এখন তো এই যুগে এসে দেখা যায় যে শুধু কভার সং হয়, দেখা যায় কে যে কার গান গাইছে সেখানে সুরকার গীতিকারের কোনো নাম থাকে না বা কিছুই থাকে না। এটা নিয়ে অনেক সুরকার গীতিকার আক্ষেপও করে। রিজিয়া পারভিন প্রসঙ্গে আপনি এমন কিছু আমাকে বলছিলেন, আমি একটু সেই প্রসঙ্গটা আনতে চাই। রিজিয়া আপা অত্যন্ত একজন মানে গুণী শিল্পী। তার ভয়েসটা আমি বলি গোল্ডেন ভয়েস। রিজিয়া আপা এখনও যেভাবে গান করে, যে স্কেলে গান করে, মানে অসাধারণ, অসাধারণ, মারাত্মক। এবং আমার সৌভাগ্য হয়েছে রিজিয়া আপা আমার বড় বোন, তার সাথে অনেক কাজ করার। আমার অনেকগুলো গান সে গেয়েছে, আমার টিউনে গেয়েছে, আমার লেখাতে গেয়েছে। এবং আমি রিজিয়া আপা প্রোগ্রামও করছি ইন্ডিয়া বাংলাদেশে অনেক, সবসময় আমরা। তো রিজিয়া আপা অনেক গান, যে গানগুলো রিজিয়া আপাদের সময় গোল্ডেন সং, যেগুলো আসলে রেকর্ডিং হয়েছে, সেগুলো তো এখনও সবার হৃদয়ে। এগুলাই রিমিক্স হচ্ছে এখন, পুরোনো গান হলে কিন্তু এখন রিমিক্স হচ্ছে। যেমন আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটাই রে, এটা কিন্তু রিজিয়া আপা দাদার গাওয়া। তো গানগুলো তো আসলে শিল্পীর সম্মান দেওয়া উচিত। ওই জায়গাগুলোতে অনেকটুকুই তার নামটা বললে ভালো হতো, তার নামটা বলে নাই। তারপরেও গানটা এখন পর্যন্ত মানুষের হৃদয়ে বেঁচে আছে। আচ্ছা, কিন্তু শিল্পীর নামটা তো অনেক জায়গায় বলা হয়, কিন্তু সুরকার গীতিকার যারা, এদেরকে তো আসলে সব জায়গা থেকে বলতে গেলে যে একদম ধুয়ে মুছে দেওয়া হয় আর কি। এই ব্যাপারে নিয়ে আপনি যেহেতু সুরকার গীতিকার, আপনার কোনো বক্তব্য আছে ওইটা হলো যে ক্যামেরার পিছনের বিষয়ের মতন হয়ে যায়, যে আমি এখানে আছি, ক্যামেরার পিছনে সে মানুষগুলোও তো ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্টটা তারা ভাবে না। গীতিকার সুরকার তো মনে হয় যে ক্যামেরার পিছনের মতন, যে দেখা যায় না, কিন্তু যে গানটা করছে বা অমুক শিল্পী দারুণ গাইলো, কিন্তু আসলে সৃষ্টিটা যে করছে তাকে মূল্যায়ন করা উচিত। অনেক ক্ষেত্রে যেটা রাইট আপনি বলছেন, যে নামটাও দেওয়ার প্রয়োজন মনে করে না। অনেক আছে এরকম আক্ষেপ আছে অনেকের, যেটা আসলে এটা থেকে আসলে আমাদের বাইরে হওয়া উচিত। যারা গান করবেন প্লিজ আপনারা গীতিকার সুরকারের নাম বলে গান করা উচিত, শ্রদ্ধাবোধটা বাড়বে। আমি একদিন গান করছি, খুরশিদ আলম ভাই আমাকে বলছে, আমরা একই স্টেজে, যে গীতিকার সুরকারের নামটা সবসময় বলতে হবে, থ্যাংক ইউ। এগুলা থেকে শেখার বিষয়। সেখান থেকে আমি বিশাল একটা শিক্ষা অর্জন করছি, যে আসলেই এটা সম্মান দেওয়া উচিত। সম্মান দিলে সম্মান নষ্ট হয় না, বাড়ে। আচ্ছা, একটু এবার দেশ ছেড়ে পশ্চিমবঙ্গের দিকে আমরা চলে যাই বা ভারতের দিকে চলে যাই। যে কুমার শানু থেকে শুরু করে অলকা ইয়াগনিক থেকে শুরু করে অনেকেই আপনার সঙ্গে কাজ করেছে, সেই কাজের অভিজ্ঞতাগুলো একটু জানতে চাই। আমি যখন আসলে হারমোনিয়াম নিয়ে গান করতাম বাসায়, কখনোই আমি ভাবি নাই যে
এই মানুষগুলোর সাথে আমি কাজ করব, এত গুণী, যারা বিশ্বকে প্রেজেন্ট করেছে, সেরা আর্টিস্ট, গ্রিনিজ বুকে তাদের নাম, বিশেষ করে কুমার শানু, অলকা ইয়াগনিক। তো যখন আমার গানের ধারাবাহিকতাতে যখন ওই পর্যায়ে গেলাম, ঠগে শিখে বুঝে নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে, আসলে কোনো একটা রাস্তা না পেলে কখনোই কোনো মানুষ যাইতে পারে না, এটা বাস্তবতা। শানুদা আমার গান করবে এটা যখন ভাবলাম, তখন একটা খুব ভয়ে ছিলাম, আপসেট ছিলাম যে আসলে টিউনটা কি পছন্দ হয়, লেখাটা কি পছন্দ হয়। গান যখন পাঠালাম তখন সে খুব হ্যাপি, যে অনেক ভালো, আসো, ডেট দিল, গেলাম। গান রেকর্ডিংয়ের দিন গানটা ছিল, কি যে ভুল করেছি আমার জীবনে, মনে হয় পুড়ে মরি চিতার আগুনে। রিয়েলি আজকে আমি আবার সেদিনে চলে যাচ্ছি, যখন শানুদার ভয়েস পড়লো, আমার এই জায়গাতে এমনভাবেই মানে আমি আপসেট হয়ে গেলাম, আমি কান্না করে ফেললাম দাদাকে ধরে। শানুদার ভয়েস আমার লিরিক্সটা, প্রথম গানের কথা বলছি, আর দাদা যে গায়, যে কণ্ঠ, আসলে এটা আমি তো সরাসরি দাদার সাথে আমি তো গান তুলে দিই, দাদা গাওয়ার প্র্যাকটিস করে দাদা কিন্তু গান করে, প্রতিটা গান যেখানে রেকর্ডিং করে ওই যাবে আর গান করবে সেটা করে না কুমার শানু দাদা। আচ্ছা, উনি গানটা নিজে তুলে নেবে, তারপর গাবে, যতই ব্যস্ততা থাক। এটা ভালো শিল্পীর গুণ একটা। তো আমার অভিজ্ঞতা একটা না, এরকম অনেক গান দাদার সাথে হয়েছে। এই তো 23 তারিখেও দাদার সাথে আমার দেখা হয়েছে কলকাতায়। দাদা আমেরিকা থেকে বোম্বে কলকাতায় আসলো, আমি সঙ্গে সঙ্গে যে দেখা করছি। তো এটা একটা দারুণ একটা অনুভূতি। দাদা, কুমার শানু দাদা একটা না, পরপর আমার বেশ কিছু গান করলো। তারপর অলকা ইয়াগনিক দিদির কথা যদি বলি, বোম্বে গেলাম তার এবি স্টুডিওতে, সেখানেও দিদি আমার পরে প্রথমেই বললো যে গানটা একটু চালাও শুনি। শোনার পর বললো, তাজুল আগে হারমোনিয়ামে আমাকে তুলে দাও। এটা আমার খুব ভালো লাগা, যে তারা আগে হারমোনিয়ামে গানটা তুলে স্টুডিওতেই তুলে কিন্তু গায়। এবং দিদির কথা, অলকা ইয়াগনিক দিদি এটাও বললো যে 1 ঘন্টা না, যদি 2 ঘন্টা লাগে, 2.5 ঘন্টা লাগে, যতক্ষণ না হবে তোমার মতো করে রেকর্ড করো। তখন এটা ভরে গেল। দিদির সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। এছাড়াও ইমন চক্রবর্তী, তারপরে হলো জোজো দিদি আমি ফিল্মে করলাম, তারপরে অঙ্কিতা, যেটা জি বাংলা সারেগামা চ্যাম্পিয়ন, তারপরে হলো জয়তী চক্রবর্তী আমি ডুয়েট করলাম, অদিতি চক্রবর্তী আমার সাথে ডুয়েট করলো, রূপঙ্কর দাদা আমার অনেক গান করছেন। তারপরে আমার প্রজেক্টেই নচিকেতা, রাঘব দা, আমার সাথে সবাই কাজ করছে। এই সৌভাগ্য হয়েছে আর কি ছোট মানুষটার। আচ্ছা, তাহলে আমার একটা প্রশ্ন হচ্ছে, ধরুন আপনার তো বাংলাদেশ এবং ভারত, বোম্বে বলি কিংবা পশ্চিমবঙ্গ বলি, সেখানকার দুই জায়গা বা দুইটা দেশের মিউজিক ইন্ডাস্ট্রিটা আপনার দেখা হয়েছে স্বচক্ষে। আমি যদি এটা ডিফারেন্স বা পার্থক্য করতে বলি, যে আমরা কি এগিয়ে আছি না পিছিয়ে আছি, বা কেন কোথায় আছি, কি মনে হয় এটা আপনার একটা কাছে? কঠিন কঠিন কথা। তবে আসলে সাধনার উপরে কিছু নেই। ইন্ডিয়াতে সাধনা করে, আচ্ছা, ওরা প্র্যাকটিস করে, এবং আমি আমাদের দেশেও অনেক ভালো 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 গান, ভালো ভালো শিল্পী, আমরা তো তো অতুলনীয়। আমাদের নিজ নিজ দেশ আসলে গানের দেশ, বাংলা, সোনার বাংলা, আমরা সোনার বাংলা ভালোবাসি। শুধু তা না, সুর ছন্দ সব কিছু বেটার। কিন্তু ইন্ডিয়াতে ওরা একটু সাধনা করে, কারণ ওদের ওই পরিবেশেই তো, ওই ইয়াতেই তারা কম্পিটিশন করে। কেউ কারোর সাথে যে গান করলাম থেকে গেলাম, কম্পিটিশন প্র্যাকটিস না করলে কখনোই সে আগাতে পারবে না। ওরা এই কম্পিটিশনের মধ্যে থাকার কারণে প্রতিটা শিল্পী সাধনার মধ্যে থাকে। এই জন্য তাদের সব কিছু একটু আলাদা, ব্যতিক্রম লাগে। ভয়েস টোনটাই মনে হয় যে আলাদা, কারণ সাধনা। একটা মানুষ প্রতিদিন সাধনা করলে অবশ্যই তার পরিবর্তন হবে। তাদের ভাই অনেক আড্ডা দিয়েছে, একটু গান শুনতে হয়। আমি যদি এখন আপনাকে দুইটা অপশন দিতে পারি, একটা হচ্ছে যেহেতু আপনি আমি জানি না ভারতে কাজ করেছেন, অবশ্যই হিন্দি গানও আপনার লেখা হয়েছে, বাংলাটাকে হিন্দি করা হয়েছে এমন, অথবা খুবই জনপ্রিয় একটা গান যেটা আপনার কাছে খুব ভালো লাগে। আচ্ছা, কুমার শানু দাদার আমি নিজেই গেয়েছি একটা গান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যে গানটা আমি বাংলা হিন্দি ভার্সনে করা। কুমার শানু দাদা হিন্দি গাইছে, আমি বাংলা গাইছি, কিন্তু এক ফুল দো মালি আচ্ছা, ওটার নাম। সেটা গানটা কিন্তু আমি ইন্ডিয়ায় রিলিজ করি নাই, আমি আচ্ছা। কিন্তু আমাদের সাউন্ড টেকে রিলিজ করেছি। বাবুল ভাই অত্যন্ত ভালো মানুষ, বললো যে আমাকে দাও, গানটা দিয়েছি এবং ভিডিও সহ এটা রিলিজ হয়েছে। তো এই গানটারও একটা গল্পর মাঝে, যে দুই ছেলে এক নায়িকা, মানে এক মেয়ে, একটা প্রেমের ঘটনা। আমি সবসময় সিকোয়েন্সটাকে ফলো করে লিখি।
তো এই গানটা খুব ভালো একটা, হ্যাঁ। তো আমি দাদা কুমার শানু দাদার সাথে যেহেতু নাই, আমি নিজেই একটু গাচ্ছি দুটো। হ্যাঁ, sure. ও যেদিন তুমি বলেছিলে ভুলে যেতে তোমাকে, সেদিন থেকে গুমড়ে কাঁদি আমি, কষ্ট লুকিয়ে রেখে বুকে। সজনী বোঝনি কি ব্যথা দিয়েছ এই বুকে, কি ব্যথা দিয়েছ এই বুকে। হিন্দি ভাষণটা, ও মেরি জানে যা तुझे छोड़ के कहाँ जाऊं मैं, जुदा हो गए जो मर जाऊं मैं तो, कसम है तेरी दिलरुबा दिलरुबा दिलरुबा, रिश्ते हमारी जाने जाना, रिश्ते हमारी जाने जाना। এটা শানুদার পাঠ ছিল আর কি। আচ্ছা, মানে একজন বাংলা একজন হিন্দি, এটা অ্যাডজাস্ট করা হয়েছিল আর কি। এখন আমি একটু এই সমসাময়িক প্রসঙ্গে চলে আসি। অনেক আগের থেকে আপনি যাদের সঙ্গে নাম বলেছেন, আমি যদি একটু হিসাব করি, তারা কিন্তু অনেক প্রখ্যাত সঙ্গীত শিল্পী। আর এখন যারা আছে নতুন জেনারেশন, এই সঙ্গীত শিল্পীদের ব্যাপারে আমি একটু আপনার কাছে মূল্যায়ন চাই, যে একজন সুরকার গীতিকার হিসেবে তাদেরকে আপনি কিভাবে দেখছেন? অনেক ভালো ভালো কাজ হচ্ছে, যারা নতুন গান করছে রিয়েলি মানে অনেক অনেক বেটার। আমি চাবো আরও আরও প্রসারিত হোক। আসলে আমাদের দেশের যেই মানুষ এন্ড্রু কিশোর দা, তারপরে যারা চলে গেছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, সে জায়গাগুলো পূরণ করতে গেলে আমাদের সেই সকল শিল্পীদের উঠে আসতে হবে, আরও একটু মানে তার পরিবর্তন করা উচিত, সাধনা করা উচিত, এবং আমার বিশ্বাস বাংলাদেশে পসিবল এটা। সেক্ষেত্রে আমি একটা কঠিন প্রশ্নই করি, যে এই সমসাময়িক শিল্পীদের মধ্যে কাদেরকে আপনার কাছে ভালো লাগে? শিল্পীদের এমন কেউ আছে কিনা, নামগুলো আমি একটু জানতে চাই, যে হ্যাঁ ওদের গায়কী, সুর, কণ্ঠ আমার কাছে মনে হচ্ছে যে ভালো বা কিছু করতে পারবে তারা। আমার জানা মতো একটা মেয়ে, ওই রিজিয়া হঠাৎ করে তার কণ্ঠ বললো যে এই মেয়েটার ভয়েস ভালো, তুমি হলো একটু টাচিংয়ে রাখো, গান করাও। আমি উনি হলো, ওনার নাম প্রমা। আচ্ছা। উনি হলো ইন্ডিয়ার অশোক ভদ্র কিন্তু খুব নামকরা একটা মিউজিক ডিরেক্টর, কলকাতার টিউন এবং মিউজিক ডিরেক্টর, যেটা হলো আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম ইন্ডিয়া বাংলাদেশ ফিল্মের কিন্তু সেই মিউজিক ডিরেক্টর, তার গানই করছে। আমি যদি ভুল না করি, দেবের অনেক সিনেমার মিউজিক অশোক ভদ্র নামকরা একজন মানুষ। সে আমাকে যখন বললো যে হলো একটা ফিল্মের গান আছে তাজুল ভাই, কিছুদিন আগে, এক দেড় মাস আগে, একটু গেয়ে যান। ওই প্রমা কিন্তু গেয়েছে, তারাই তাকে নিয়েছে। তো দারুণ ভয়েস, আসলে তুলনা করা যাবে না। ভয়েসের মধ্যে একটা কারিশমা আছে, মনে হয় যে মানে সুরের মধ্যে, তার চলনের মধ্যে, তার থ্রোয়িং সব কিছু বাছল ভালো ছাড়া তো আর ইন্ডিয়া ডাকবে না, নিবেও না। আমাদের অনেক শিল্পী এরকম আছে যারা ভালো, আসলে সুযোগগুলো একটু হয়তো তারা সেভাবে পায় না, বা এখনো সেভাবে আছে। আমার নতুন শিল্পীর মধ্যে অনেকেই গান করছে, তাদের কথা কি আর বলবো, অনেক ভালো গায়, অনেক ভালো। এদেরকে একটু সুযোগ দিলে অনেক ভালো করবে। আচ্ছা, সময় শেষ হয়ে আসছে, কিন্তু আমার আরও দুই একটা প্রশ্ন বাকি আছে। ধরুন এই সময়ে আমি সুরকার গীতিকারদের মধ্যে যদি একটা ব্যাপার দেখতে পাই, যে সবাই যখন গান লিখে 3-4টা লাইনকে টার্গেট করে, যে 3-4টা লাইন যদি আমার টিকটক বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, তাহলে আমার গানটা হিট হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো এই সকল গান নিয়ে আপনার মূল্যায়নটা কি? আসলে গোল্ড ইজ গোল্ড। পুরোনো গান, টাচি গান, এগুলো তো একটা আলাদা লেভেলে সারা জীবন বেঁচে থাকে। টিকটকটা হইলো যেমন আমি মিথ্যে ভালোবাসার অভিনয় করে ভাসালে আমাকে সাগরে, আমিও লিখি এরকম গান। এই জিনিসটা যেমন বেশ করে সবাই, ঠিক আছে। তারপরে বহুরূপের রানী তুমি, করলে শুধু ছলনা, হ্যাঁ আমি আগুনে পড়ি, পেলাম শুধু তোমার বেদনা, এই যে কথাগুলো, এই জিনিসগুলাই দিয়ে এখন টিকটক করছে, বা আরও রোম্যান্টিক কিছু কথা দিয়ে। কিন্তু আসলে বেঁচে থাকার জন্য আমার মনে হয় যে 90sটা ইম্পর্টেন্ট, যেটা আবার উঠে আসছে, ওটাই রিমিক্স হচ্ছে, ওটাই সব কিছু হচ্ছে, যে কথাটা আবারও বললাম। তো আমার মনে হয় যে 2-3টা বেজের গান, এই লাইন গেয়ে যেটা ভাইরাল হচ্ছে,
এটা অল্প সময়ের জন্য ভাইরাল হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, সাময়িক সময়ের জন্য আর কি। সাময়িক সময়ের জন্য। ঠিক আছে তাজুল ভাই, অনেক আড্ডা দিয়েছি, তবে এখন আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যে অনেক কাজ তো করেছেন, আরও কাজ হয়তো করে যাবেন অনেক দিন যাবত, আপনার আসলে প্ল্যানিং কি ইন ফিউচার, সেটা মিউজিক ইন্ডাস্ট্রিজ হোক কিংবা সুরকার গীতিকা বা শিল্পী যে হিসেবে হোক? এখন মোটামুটি ফিল্মের কাজগুলো শুরু হয়েছে, আমরা করছি। আর আমি চাচ্ছি যে আমার গানগুলোই পৃথিবী জুড়ে বাজবে, যেমন এখন বাজছে। আমি যেটা আবারও বলি, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা শিল্পীরা যখন আমার নাম বলে স্টেজে গান করে, তখন আসলেই আমার ভালো লাগে, এখান থেকে খুব ভালো লাগে। ইন্ডিয়াতে যেমন কলকাতার মেয়ে ঢাকার ছেলে একটা গান লিখেছিলাম, হঠাৎ দেখছি সুস্মিতা গানটা স্টেজে করছে, যে কলকাতার মেয়ে ঢাকার ছেলে, ঢাকার বেনারসি দেব কিনে, কলকাতার মেয়ে ঢাকার ছেলে, এই কলকাতার রসগোল্লা দিব এনে। আমি দারুণ একটা গান লিখছিলাম, স্টেজে গাচ্ছে ইন্ডিয়াতে। আমি তখন মানে আমার খুব ভালো লাগে যে আমার গানগুলো সব জায়গায় বাজবে, আমার পরিচিতিটা আরও বাড়বে। তো এই জিনিসগুলোই আমার আশা, এই চেষ্টাই আমি করে যাচ্ছি। এবং আসলে একদিন হয়তো অনেক দূরই পথে হাঁটা হয়েছে, বাট আরও ইচ্ছা আছে যে আরও কিছু করব, নতুন কিছু। ঠিক আছে, আমরা হচ্ছে আপনি আরও দূর এগিয়ে যান, বাংলা গানকে সমৃদ্ধ করুন। কিন্তু যাওয়ার আগে আমি বিদায় নিয়ে আসছি, কিন্তু একটা গান শুনতে শুনতে বিদায় নিব, আপনি মানসিকভাবে একটা প্রিপারেশন নিয়ে ফেলেন। দর্শকদের বলতে চাই যে দর্শক, এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম সুরকার, গীতিকার এবং একজন সঙ্গীত শিল্পী তাজুল ইসলামের সঙ্গে, তার গল্প শুনছিলাম, অনেক বড় বড় শিল্পীর সঙ্গে কাজ করেছেন, সেই অভিজ্ঞতাগুলো জানছিলাম। আশা করি ভালো লেগেছে। আপাতত বিদায় নিচ্ছি, তবে একটা গান শুনতে শুনতে বিদায় নিব। কোন গানটা শুনবো ভাইয়া? আচ্ছা, আমি আমারই গান একটা করছি। আর আমি কিন্তু ইন্ডিয়াতেও তাদের গান প্রচুর গাই। আচ্ছা। গোবিন্দ দা একজন গীতিকার আছে, গোবিন্দ প্রামাণিক, তার প্রচুর গান করছি আমি। আচ্ছা, অসাধারণ লিখেন। ঠিক আছে, আপনার পছন্দের একটা গান শুনতে শুনতে আমরা বিদায় নিব। আমি একটা গান লিখি বর্তমান সিচুয়েশনে যেগুলো ঘটে, এরকম একটা গান অল্প দিন হলো, এখনো রেকর্ডিং হয় নাই, সেটা একটু শোনাতে যাচ্ছি। ঠিক আছে, ওকে। বহুরূপের রানী তুমি, করলে শুধুই ছলনা, চিতার আগুনে পুড়ি হে জ্বালায়ার সহে না, চিতার আগুনে পুড়ি হে জ্বালায়ার সহে না, চোখে রঙিন চশমাতে আধারে আছো ডুবে, মন মানে না যে বেঁচে আছি মোরে, হে 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 লা 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 লা, হে 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 লা 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 লা। গল্পটা ছিল এরকম, বহুরূপের অনেক অভিনয় তো করে, 10 জায়গাতে ঠিক রাখছে রূপ, রোখের সঙ্গে রঙিন চশমাতে সিদ্ধান্ত নিতে পারছে না, বেকায়দা বিপথে চলে যাচ্ছে। যাই হোক, এটাই আমি সিকোয়েন্স নিয়ে আর কি গানগুলো লেখাচ্ছি। গানটা এখন আসেনি তাই তো? না, আসে না, আসবে। ঠিক আছে, আসলে আমরা তখন একদম মিউজিক সহ পূর্ণাঙ্গভাবে শুনবো। তাজুল ভাই, অনেক আড্ডা দিলাম, ভালো থাকবেন তাহলে। একদম। আমি সময় টেলিভিশনকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ করার জন্য, এবং যারা ক্যামেরার পিছনে আছেন সবাইকে আমার ভালোবাসা, এবং যারা দেখবেন তাদের জন্য অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন যে যেখানে থাকেন।